আমার ভবঘুরে জীবনের একদম শেষের দিকের ঘটনা। বলি তবে শোনো। তবে এই ঘটনায় যে মর্মান্তিক মুহূর্তটির উল্লেখ আছে তার সাথে একজন ব্যক্তির খুব সাদৃশ্য তোমরা পাবে। যাই হোক, তবে শুরু করি। কথাটি বলতে বলতে তারানাথ উঠে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, হয়তো লাঠি নিয়ে চলাফেরা করার সময় চলে এলো, বুঝলে কিশোরী। আর মনে হয় বেশি দিন বাকি নেই। তোমরা একটু বসো, আমি চা নিয়ে আসি। একটু গলা ভিজিয়ে না নিলে এত বড় ঘটনাটি বলতে মাঝে আবার থামতে হতে পারে। কিশোরী যেন এটাই চাইছিল, বলল, ঠাকুরমশাই, আমিও তাহলে একটু মুড়ি নিয়ে আসি। চা মুড়ি আর আপনার জীবনের অত্যাশ্চর্য কাহিনীর একটা আলাদাই সম্পর্ক আছে। যাই ভাইয়া। হ্যাঁ। কিশোরী উঠে চলে যেতেই তারানাথ আমার দিকে তাকিয়ে তার রহস্যময় হাসিটা হাসল। তারপর উনিও চলে গেলেন চা আনতে। সত্যি বলতে কি, চারির বিয়ে হয়ে যাওয়ার পর থেকেই যে চাটা আমরা খাই তাতে কিশোরীর উৎসাহ থাকলেও আমার খুব একটা নেই। তারানাথের মুখে চারির কথা শুনেই বুঝলাম হয়তো সে এসেছে, তাই মনে একটু আশ্বাস ছিল ঠিকই। ওরা দুজনে প্রায় একসাথেই ফিরল। তক্তপোষে বসে কিশোরী তারানাথের উদ্দেশ্যে বলল, ঠাকুরমশাই দিন, এক চুমুক না দিলে আর হচ্ছে না। উফ, ভাইয়া, এই নাও মুড়ি খাও। আমাদের দিকে চা এগিয়ে দিয়ে তারানাথ চোখ বুজে চায়ে চুমুক দিল। তারপর তৃপ্তি সূচক শব্দ করে বলতে শুরু করল, তখন আমি গ্রামে গ্রামে ঘুরে মানুষের ভাগ্য গণনা করে বেড়াতাম পেটের দায়ে। পেটের দায়ে বলাটা ভুল হবে, কারণ যা উপার্জন করতাম আমার একটা পেটের জন্য অনেক বেশি হয়ে যেত। এমনই একদিন এক গ্রামে দুপুরে গাছের ছায়ায় বসে আছি। শুনতে পেলাম খানিক দূরে ঢোল পিটিয়ে কিছু প্রচার করা হচ্ছে, যেমন রাজার প্রহরীরা করে থাকে। কিন্তু খুব কাছে না হওয়ায় কি বলছে তা শুনতে পেলাম না। ঠিক তখন দেখলাম একটি বালক সাইকেলের চাকা লাঠি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তা দিয়ে আসছে। আমার সামনে আসতেই জিজ্ঞেস করলুম, আচ্ছা, তুমি কি জানো ওখানে কি প্রচার হচ্ছে? মানে ওদিক থেকেই তো এলে, তাই শুনতে চাইলাম। ছেলেটি হাত দিয়ে ছুটন্ত চাকাটি দাঁড় করিয়ে আমার দিকে তাকালো, উৎসুক হয়ে বলল, জুনাগড়ের রাজা মেঘনাথ রায় তার রাজসভার জন্য রাজ জ্যোতিষী খুঁজছেন। তাই আগামীকাল মধ্যাহ্নের মধ্যে ইচ্ছুক জ্যোতিষী ঠাকুরদের রাজসভায় উপস্থিত হতে বলেছেন। আমি এখন যাই। হ্যাঁ, ওই দেখুন আমার মা ডাকছে। চক্ষু নির্দেশ লক্ষ্য করে দেখলুম দূরে একজন মহিলা হাতে লাঠি নিয়ে গাছতলার দিকে তাকিয়ে আছেন। বালকটি সেদিকে চলে যেতেই বুঝলুম বাড়ি যাবার পর ওই লাঠির সদ্ব্যবহার হবে। দূরের প্রচারটা যেন আস্তে আস্তে মিলিয়ে গেল, এদিকে আর এলো না। কিন্তু মনে মনে তখনই ঠিক করে ফেলেছি, কাল আমি রাজসভায় উপস্থিত থাকব। জুনাগড় বেশি দূর নয় তা জানতাম, কারণ আমি যে গ্রামগুলিতে ঘুরে বেড়াতাম তার মধ্যে অপেক্ষাকৃত ধনী ব্যবসায়ীরা জুনাগড়ে বাণিজ্য করতে যেত। সেখান থেকেই জানতে পেরেছি সেই গ্রাম থেকে উত্তর পূর্ব দিক বরাবর একটি নদী পড়ে। সেই নদী পেরিয়ে একই দিক বরাবর হাঁটলে দুটি ছোট জঙ্গল অতিক্রম করলেই শুরু হয় জুনাগড়ের সীমানা। যাদের কাছে শুনেছিলাম তারা কিন্তু গরুর গাড়িতে যাতায়াত করতেন। এ হলো তাদের জীবনের সম্ভাব্য মানচিত্র। তারানাথ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে কাপটা পাশে রাখল। আমরাও আমাদের কাপগুলো তারানাথের দিকে এগিয়ে দিলাম। কিশোরীর মুখ দেখলাম এখনই হাঁ হয়ে গেছে। তারানাথ আরেকটি সিগারেট ঠোঁটে নিয়ে দেশলাই ধরালো। তারপর প্রথম টানের ধোঁয়াটুকু পুরোটাই নাক দিয়ে ছেড়ে বলতে শুরু করল, অনেক সময় এমন হয়
অতিরিক্ত আকাঙ্ক্ষা কোনো জিনিসের প্রতি হঠাৎ জাগলে সে কার্যে নিপুণতা থাকে না। এছাড়াও পরিবেশ কখনো কখনো তার কোলে থাকা এই ক্ষুদ্র সত্তাগুলিকে বিপদের পূর্বাভাস দেয়। ঠিক তেমনি আমার পুঁটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়েছি। লক্ষ্য করলাম আকাশের নীলচে আভার ওপর কেউ যেন তুলি দিয়ে কালো রং ছিটিয়ে দিল। কিন্তু তখন আমি ভূত ভবিষ্যৎ জ্ঞান শূন্য। হাঁটার কষ্ট শরীরে লাগে না। ঘোর দুর্যোগের কথা মাথায় নিয়ে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম জুনাগড়ের উদ্দেশ্যে। সন্ধ্যা পর্যন্ত অবিশ্রান্ত হেঁটেও সেই নদী পেলাম না। ভয় না পেলেও নিজের সময়ের ভুল ব্যবহার হলো কিনা সেসব ভাবতে ভাবতেই এগোচ্ছি। এমন সময় কানে এলো মেঘেদের সতর্ক বার্তা। ভেবে দেখো আমার তখনকার মনের অবস্থা। হাঁটার গতি আরও বাড়িয়ে দিলুম। ওদিকে আমার তালে তালে মেঘেরাও যেন চোখ রাঙাতে শুরু করেছে। তবে প্রকৃতি এতটাও নিষ্ঠুরতা করল না আমার সঙ্গে। আকাশের উত্তর পূর্ব কোণে সাদা সুতোর মতো জাল বুনে দিয়ে তড়িৎ প্রবাহ ফুটে উঠল। তার আলোতে দেখতে পেলাম নদীটা। রাতের অন্ধকারে নদীর গভীরতা দেখে আন্দাজ করা সম্ভব নয়। এদিকে যদি নদী পার না করি হয়তো কাল মধ্যাহ্নের মধ্যে আমি রাজবাড়ি পৌঁছতে পারবো না। আন্দাজে পা টিপে টিপে হাঁটু জলে নামলাম। একবারের বিদ্যুৎ ঝলকানিতে নদীর অকুল দেখতে পাইনি, তাই অসহায় হয়ে প্রকৃতির নির্মমতার ওপরেই নির্ভর করতে হলো। মাঝে মাঝে মেঘ ডাকছে ঠিকই, কিন্তু নিরেট কালো মেঘের আচ্ছাদন ভেদ করে বিদ্যুতের আলো নিচে পৌঁছতে পারছে না। অনেক সময় পর পর দূরের আকাশে তীব্র আলোর ঝলকানি হচ্ছে, কিন্তু তা আমার কার্য উদ্ধারের জন্য যথেষ্ট নয়। অগত্যা দাঁড়িয়ে না থেকে হাঁটু জল থেকে কোমর জলে গেলাম। তারপর বুক এবং তারপর শরীর ভাসালাম নদীর জলে। রাতের শান্ত নদীতে চোরা টান নেই, তবুও কষ্টের কথা মনে পড়লে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। সাঁতার কাটছি তো কাটছি, নদী তীর সংলগ্ন কোনো চিহ্ন নেই। একসময় মনে হলো এই চলমান হৃৎপিণ্ডকে বাঁচানোই হয়তো আমার পক্ষে দুষ্কর হয়ে যাবে, কিন্তু হার মানলে তো হবে না। অন্তত অজ্ঞাত মৃত হয়ে আমার শরীরটা জলে ভেসে যাবে এই আমি হতে দিতে পারি না। এসব ভাবছি আর প্রাণপণে নিজেকে নিয়ে এগোচ্ছি। ঠিক এই সময় কাঙ্ক্ষিত পরিবেশটি তৈরি হলো। যে বিদ্যুৎ ঝলকানির অপ্রস্তুতিতে আমার মরণাপন্ন অবস্থা আমায় জীবনের শেষ আলোটা সেই দেখালো। দেখলাম আমি প্রায় তীরের কাছে পৌঁছে গেছি। ঠাঁই না পেলে নিজের শরীরটাকে ভাসিয়ে নিয়ে আর উঠতে পারবো না, সে ভয়ে এতক্ষণ দাঁড়িয়ে দেখিনি। তীর চোখে পড়তে সাঁতার বন্ধ করে দাঁড়ালাম। দেখলাম বাঁচার তাগিদে কোমর জলে সাঁতার কাটছিলাম। অনেক কষ্টে জল থেকে উঠে নদী তীর সংলগ্ন নরম বালির চরে নিজের শরীরটা ফেলতেই ক্লান্তি মেশানো চোখে পৃথিবীর সমস্ত নিদ্রা এসে বাসা বাঁধল। তারানাথকে একটু চুপ করতে দেখে কিশোরী দেরি করল না, প্রশ্ন করল, আপনি পৌঁছতে পেরেছিলেন পরের দিন সময় মতন? তারানাথ যেন একটু অসন্তুষ্ট হয়ে বলল, এত উত্তেজিত হয়েও না, বুঝতেই তো পারছো উত্তেজনার ফল কি হয়। আমি বললাম, কিশোরী তুমিও হয়েছো তো তেমনি। ঠাকুরমশাই আপনি বলতে থাকুন। তারানাথ বুঝতে পারল আমরা কাহিনীতে এতটাই প্রবেশ করে ফেলেছি যে অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। উনি বলতে আরম্ভ করলেন, চোখ যখন খুলল তখন ভোর হয়নি। মাথার ওপর একটি শকুন চরকি কাটছে। শরীর কিন্তু তখনও পুরোপুরি সুস্থ নয়।
উঠে দাঁড়াতে গিয়ে প্রচণ্ড হাতে ও পিঠে ব্যথা অনুভব করলাম। ভেজা পুটলি হাতে নিয়ে আমার যাত্রা আবার শুরু হলো। একই দিক অনুসরণ করে হাঁটছি আর হাঁটছি। যে ছোট জঙ্গলের উল্লেখ মৌখিক মানচিত্রে ছিল, তার একটি কোনো মতে পার করতে করতেই সূর্য মাথার উপর এলো। মনে মনে ভাবলাম, অর্থের নেশা মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে। গ্রামে গ্রামে ঘুরে যা আয় হতো তাতে আমার খুব ভালোভাবেই চলে যায়। তবে কেন এই মতিভ্রম? কিন্তু আমি ঈশ্বরের কাছে চিরকৃতজ্ঞ, কারণ তিনি এ ভয়ানক যাত্রার ফলস্বরূপ আমায় এমন এক বিভৎস অভিজ্ঞতা ও জ্ঞান দিয়েছে। যাই হোক, পথ যে সঠিক তা বুঝতে পেলাম সিঙার শব্দে। তোমরা হয়তো জানো, রাজা মহারাজাদের রাজসভায় প্রবেশ করার সময় এটি বাজিয়ে সবাইকে সতর্ক করা হতো এবং তার শব্দ শোনা যেত রাজ্যের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই। শব্দটি শুনে শরীরের মধ্যে একটা সান্ত্বনার ঠান্ডা বাতাস অনুভব করলাম। পিঠের ও হাতের ব্যথা অনেকটা কমে গেল। আসলে মানুষ শারীরিকভাবে দুর্বল হলে বিশ্রাম নিলে তা সেরে যায়, কিন্তু মানুষ মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে কোনো রোগই যেন ছাড়তে চায় না। আমার ব্যথাটাও তেমন, শরীর থেকে মনে চলে এসেছিল। বার কয়েক সে শব্দ শুনে দিক নির্ণয় করতে আর কোনো অসুবিধে হলো না। জঙ্গলের অভ্যন্তর থেকে না গিয়ে এক প্রান্তে যেখানে গাছপালার সংখ্যা কম সেদিক থেকে গেলাম। এই প্রথমবার মৌখিক মানচিত্রের একটি কথা মিলল। জঙ্গল পেরোতেই খানিক দূরেই দেখলাম জুনাগড়ের রাজ্যের সীমানা। একটি উঁচু পাথরের স্তম্ভে খোদাই করে দুটি তরোয়াল গুণচিহ্নের আকারে বানানো, নিচে লেখা জুনাগড় ৭৩। শেষের অক্ষর দুটি হয়তো কোনো পরিমাপের একক। সূর্য মাথার ওপর থেকে খানিকটা পশ্চিম দিকে সরছে। তখন আমি রাগ পায়ে হাঁটতে শুরু করলাম কোনো এক রাজ্যবাসীর খোঁজে, যাতে তার কাছের থেকে রাজবাড়ির ঠিকানা নিতে পারি। প্রায় ২ মাইল হাঁটার পর চোখে পড়ল একটি বাড়ি। না, একটি নয়, তাও ৩-৪টে হবে। প্রথম বাড়ির উঠোনে এসে দাঁড়াতেই দেখলাম একটি বালক হাতে সাইকেলের একটা টায়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে একটু খটকা লাগলো। কালও একটি এই বয়সের বালকের কাছের থেকে এই রাজ্যের ব্যাপারে জেনেছি। আজও ঠিক একই রকম পরিস্থিতি হলো কি করে? প্রশ্ন মনে থাকলেও রাজবাড়ি আমায় যেন অমোঘ আকর্ষণে টানছে। তখন প্রশ্ন করলাম, রাজবাড়ি কোন দিকে তা কি বলে দিতে পারো? আসলে আমি ভিন রাজ্যের মানুষ, রাজবাড়ি যাব, যদি মহারাজ কোনো কাজের ব্যবস্থা করে দেন এই আশায়। তবে এক কাম করেন, আপনার পূব দিক লক্ষ্য কইরা একদম সোজা হেঁটে যান। এক বড় দিঘি দেখতে পাবেন, সেইখান থেকেই রাজবাড়ি দেখা যায়। প্রকাণ্ড রাজবাড়ি কিনা বলে সে চলে গেল। এরূপ বর্ণনা শুনলে সবসময় গন্তব্য দূরে মনে হয়। ভেবেছিলাম রাজবাড়ি সম্ভবত এখনো অনেকটা দূর, কিন্তু দিক নির্দেশ অনুযায়ী চলতে চলতেই দিঘিটি চোখে পড়ল। আর পড়বে নাই বা কেন, ধুধু প্রান্তরের মধ্যে হঠাৎ দেখতে পেলাম কয়েক হাজার সাদা বক উড়ে এসে বসল। সেদিকে চোখ যেতেই প্রথম চোখে পড়ল দিঘিটা। দিঘির কাছে পৌঁছে দেখলাম কয়েকজন কাঠুরে কুঠার ও পাঁজা করে রাখা কাঠ রেখে পরম তৃপ্তিতে গলা পর্যন্ত জলে বসে গল্প করছে। আমায় তারা দেখতে পেল, কিন্তু কোনো কথা বলল না। দিঘির উত্তর পাশে একটি বাঁধানো ঘাট আছে, যেটা দেখলে বোঝাই যায় ওই রাজবাড়ির কোনো কাজে শুধু ব্যবহার করা হয় ঘাটটি। এবং এই একই দিক বরাবর একটি রাস্তা লক্ষ্য করলাম, যেটি নিশ্চিত রাজবাড়ি পর্যন্ত আমায় নিয়ে যাবে বলে আমার মনে হলো। সেই বালকের কথা অনুযায়ী প্রাসাদের চূড়া চোখে পড়লেও শুধু দেখে তো তার দূরত্ব নির্ণয় করা সম্ভব হলো না।
তবে আমায় আরও দ্রুত রাজবাড়ি পৌঁছতে সাহায্য করল ওই নুড়ি কাকড়বিহীন মসৃণ মাটির পথটি। পথটি দিয়ে হাঁটলেই বোঝা যায় যে প্রতিনিয়ত এই রাস্তার গুণমান সংরক্ষণ করা হয়। রাজবাড়ির মূল ফটকের সামনে যখন পৌঁছালাম তখন সূর্য প্রায় পশ্চিমে ঢলেছে। সামনে দাঁড়িয়ে থাকা রক্ষীকে বললাম, আমি এসেছি একটু মহারাজের সাথে দেখা করতে। আসলে একজন রাজজ্যোতিষী প্রয়োজন, এই প্রস্তাব পেয়ে আমি এসেছি। বাবা, আপনাকে নিয়ে যাচ্ছি অন্দরমহলে। তবে সে নির্বাচন তো প্রায় শেষের পথে, আর আপনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে না যে আপনি রাজজ্যোতিষীর স্থান নিতে পারবেন, কারণ আপনাকে তো প্রথম দেখায় আমি ভণ্ড সাধু ভেবেছিলাম। তবুও চলুন, রাজবাড়িতে যখন এসেছেন তখন একটু বিশ্রাম নিয়ে তারপর ফিরবেন। মনটা খারাপ হয়ে গেল। মনে হলো কাল রাতে যদি না ঘুমিয়ে পড়তাম তাহলে ঠিক সময় পৌঁছে যেতাম। কিন্তু আমার অবস্থা সেই সময় কি ছিল তা তো তোমাদের বললামই। রক্ষীর পেছন পেছন অন্দরমহলের দিকে এগোলাম। সোনালি রঙের বিশাল পাথর দিয়ে তৈরি এই রাজবাড়ি দেখলে স্বর্ণমহল বলে ভুল হয়। তবে রাজবাড়ির চূড়া থেকে শুরু করে প্রতিটা স্তম্ভ শুধু সোনার নয়, স্বর্ণের ওপরে কোনো ঈশ্বর প্রদত্ত নিখুঁত হাতের কারুকার্য অঙ্কিত করা হয়েছে। মন্ত্রমুগ্ধের মতো দেখতে দেখতে রাজসভার প্রধান প্রবেশদ্বারে পৌঁছালাম। যে দরজায় হাত দিতেও আমাদের মতো মানুষের চরম সংকোচ বোধ হয়। আমার মনে হলো তার কোনো অংশেই কাঠ নেই, পুরোটাই স্বর্ণের। আমাকে একটু তফাতে দাঁড় করিয়ে রেখে রক্ষী তখন গেছে রাজসভায় আমার প্রবেশের অনুমতি নিতে। কিছু সময় পর সে এসে যা বলল তাতে আরও হতাশ হয়ে পড়লাম। বাবা, অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। আপনি যদি ততক্ষণ ভেতরে গিয়ে দেখতে চান তবে দেখতে পাবেন, আর যদি এটুকু সময়ের জন্য না যেতে চান তবে চলুন আমার গৃহে, ওখানে গিয়ে একটু বিশ্রাম নেবেন। আমি বললাম, রাজদরবারে এসে একবার এই মর্তের ঈশ্বরের মুখ দর্শন করব না? জিনিসটা ভালো হবে না। তুমি বরং মূল ফটকে দাঁড়াও, আমি একবার তাকে দর্শন করে আসছি। রক্ষী সম্মতিসূচক মাথা নেড়ে চলে গেলে আমি রাজদরবারের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে রাজরক্ষীরা খুব যত্নে প্রবেশদ্বার খুলে দিল এবং সেই প্রবেশদ্বারের সাথে খুলে গেল আমার ও জুনাগড়ের রাজার জীবন। তারানাথ একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মাথা নাড়লেন। আমরা এটুকু ভেবে অন্তত একটু শান্তি পেলাম যে মানুষটা অবশেষে সে জায়গায় পৌঁছেছে। রাজার ও তারানাথের জীবন খুলল কিভাবে জিজ্ঞেস করলাম। রাজদরবার খুলে দিলে ধীরে ধীরে রাজসভার দিকে পা বাড়ালাম। ভেতরে ঢুকতেই আমি যে সম্ভাবনার আঁচ পেলাম তা সেই রাজ্যের জন্য মঙ্গলকর নয়। ভেতরে ঢুকলাম পা টিপে টিপে। আমি তখন ভীষণভাবে অপ্রস্তুত মনে করছি নিজেকে, কিন্তু নব আগন্তুকের প্রতি রাজসভার কারও ভ্রুক্ষেপ নেই। সবার মনোযোগ রাজার সামনে দাঁড়িয়ে থাকা দুজন গেরুয়া বসন পরা মানুষের দিকে। আমি ধীরে ধীরে একজন রাজসিক বস্ত্র পরিহিত মানুষের পাশে গিয়ে দাঁড়ালাম। আমি যে এই ক্ষেত্রে নতুন সে ব্যাপারে হয়তো উনিও লক্ষ্য করেননি। পাশে গিয়ে দাঁড়াতেই আমায় জিজ্ঞেস করলেন, শম্ভুচরণী রাজজ্যোতিষী হবে, ওনার গণনার সাথে হরিশ্চন্দ্র পারবে না, কি বলেন আপনি? বুঝলাম এই দুজন ব্যক্তি এই পরীক্ষার শেষ প্রার্থী। আমি আর কি বলবো, এতে দর্শকের মতো আমাকেও দেখেই বেরিয়ে যেতে হবে। তবে রাজসভাসদ যখন প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়া আমার একান্তভাবে কাম্য। তাই বললাম, কে রাজজ্যোতিষী হবে তা বলতে পারবো না হয়তো, তবে চাইবো যেই হোক না কেন তাতে যেন রাজ্যের মঙ্গল হয়। জানি না আসল কথাটা কেউ বলেছে কিনা।
শেষ কথাটি শুনেই উনি তৎক্ষণাৎ আমার দিকে মাথা ঘোরালেন, ভ্রুকুটি করে বললেন, আসল কথা মানে কি কথা? না মানে রাজসভায় প্রবেশ করেই আমি একটি সম্ভাবনার আঁচ পেয়েছি, সেই কথাটা বোধহয় ওনারা জানাননি। সভাসদ আমায় অবাক করে আমার হাত ধরে টেনে সর্বসমক্ষে ওই দুজন ব্যক্তির মাঝে নিয়ে দাঁড় করালেন। রাজামশাইকে বললেন, ধৃষ্টতা ক্ষমা করবেন মহারাজ, এই মানুষটির দাবি ইনি রাজসভায় প্রবেশ করে এমন কোনো কিছু আঁচ করতে পেরেছেন যা হয়তো আমাদের দুজন শেষ প্রতিযোগী এখনো বলেন। আপনি এই উক্তির পূর্ণাঙ্গতা বিচার করুন। রাজা মেঘনাদ যেন এ বক্তব্যে একটুও বিচলিত হয়নি, তা তার মুখ দেখে বুঝতে পারলাম। আমি আমার জীবনে অমন সুন্দর পুরুষ দেখিনি। মুখের হাসি অটুট রেখে জিজ্ঞেস করলেন, বলুন ঠাকুর মশাই, এমন কি আছে যার আঁচ আপনি পেয়েছেন? আপনারা দুজন দয়া করে একটু অপেক্ষা করুন। যেমন তার দর্শন তেমন তার বাক্যালাপ। রাজাদের সচরাচর এমন হতে দেখা যায় না। তার রূপে গুণে আমি মোহিত হয়ে গেলাম। গলা নিচু করে বললাম, রাজামশাই, এই কথাটি আমি আপনাকে আলাদাভাবে বলতে চাই, মানে শুধু আপনি জানলেই ভালো। কথাটি বললাম কারণ যে কথাটি আমি বলতে চাইছিলাম তা অন্য কেউ শুনলে রাজ্যের বিপদ আসার সম্ভাবনা থাকে। রাজা মেঘনাদ একই ভঙ্গিতে বললেন, ঠাকুর মশাই, আমার রাজ্যের রাজ্যবাসীদের নিয়ে আমার কোনো সংশয় নেই মনে। এদের মতন প্রজা পেয়ে আমার রাজ্য জীবন ধন্য হয়ে গেছে। আপনি যা বলার সবার সামনেই বলতে পারেন। আর কথা বাড়ালাম না। রাজসভায় দাঁড়িয়ে রাজার সাথে অসমন্বয়কর আচরণ ঠিক হবে না ভেবে বলেই ফেললাম সম্ভাবনার কথাটি। রাজামশাই, আপনার পরে রাজ্যের রাজা কে হবে এ বিষয় নিয়ে ভেবেছেন? কথাটি শুনে রাজা সহ সমস্ত রাজসভার মানুষ চুপ হয়ে গেল। এতটাই চুপ হয়ে গেল যে রাজার সিংহাসনে বসে পড়ার আওয়াজটাও অনেক জোরে শোনা গেল। বুঝলাম এই কথা এখানে আগত কোনো জ্যোতিষী বলেননি। রাজার চেহারার হঠাৎ এমন পরিবর্তন হওয়ায় আমি খুব অপ্রস্তুত হয়ে পড়লাম। যত দূর দেখতে পাচ্ছি সবার চোখই কপালে উঠেছে। রাজা মশাই বললেন, ঠাকুর মশাই, আপনি কি বলতে চান? আর মন্ত্রী মশাই, আপনি বৈঠক কক্ষ খোলার ব্যবস্থা করুন। আজকের মতন এনাদের দুজনকে রাজবাড়িতে রাখুন। কাল আমি এখান থেকে আবার সভা শুরু করব। আমায় ক্ষমা করবেন সভাসদবৃন্দ, আজকে সভা এখানে শেষ করলাম। ঠাকুর মশাই, আপনি আমার সাথে আসুন। বলে সিংহাসন থেকে উঠে হাঁটতে শুরু করলেন। মন্ত্রীমশাই চোখের ইশারায় তাকে অনুসরণ করতে বললেন। দেখলাম যে সভাসদ ও রাজ্যের প্রজারা সর্বদা এই প্রভাবশালী সুদর্শন রাজার দিকে চেয়ে আছে এবং তারা প্রত্যেকে আমার দিকে কেমন যেন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। তাদের মনের ভাব বিচার করা শক্ত। দুটো বৃহৎ বড় ঘর অতিক্রম করে আমরা তিনজন এলাম বৈঠক ঘরের সামনে। মন্ত্রীমশাই দরজা খুলে দিলেন। রাজা মেঘনাদ বললেন, মন্ত্রী মশাই, আপনি এখানেই অপেক্ষা করুন। আমি ঠাকুর মশাইয়ের সাথে আলাদা করে কথা বলতে চাই। রাজামশাইকে এই কারণেই আমি রাজসভায় বলেছিলাম এই কথাটা ওনার একা জানাটাই রাজ্যের জন্য মঙ্গল। উনি নিশ্চয়ই এখন সেটা বুঝেছেন। মন্ত্রীমশাই বাইরে দাঁড়িয়ে রইলেন। আমরা দুজন গিয়ে বসলাম বৈঠকখানায়। তারানাথ চুপ করে ঘরের চারিদিকে একবার চোখ বুলল, তারপর বলল, তোমরাও এখন এক বৈঠকখানায় বসে আছো, আর আমিও আমার জীবনে অনেক রাজার বৈঠকখানায় বসেছি, কিন্তু সেই বৈঠকখানার রূপ ও চরিত্রের যে মাধুর্যতা আমি কোথাও দেখিনি। ঘরের মধ্যে আসবাবপত্র থেকে শুরু করে যে পাত্রে আমায় জল খেতে দিলেন রাজামশাই, তাও সোনার। ভাবতে পারছো কিশোরী? যাই হোক,
সম্মুখের চেয়ারটিতে বসে রাজামশাই যখন আমায় প্রথম প্রশ্ন করলেন, তার মুখ দেখে বুঝলাম সে আমার বক্তব্যে যথেষ্ট মুষড়ে পড়েছেন। বললেন, ঠাকুরমশাই, আপনি যে কথা আমায় বললেন তার কারণ কি এবার আমায় বলুন। আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি। আপনি এ রাজ্যের রাজা, আপনাকে এ কথা বলতে আমার একটুও ভালো লাগেনি। তবে এর সম্ভাবনা আমি পেয়েছি যে আপনার রাজ সিংহাসনে আপনার পরে ওই স্থান নেওয়ার কেউ নেই। আমি যদি খুব ভুল না করি তবে আপনি নিঃসন্তান, কিন্তু রাজ্যবাসী সেটা জানে না। কি ঠিক বলছি? রাজা মেঘনাথের মুখ ভয়ে শুকিয়ে গেল বোধ হয়। কাঁপা গলায় বললেন, ঠাকুর, আপনি কে? আমায় সত্যি করে বলুন। আমি যে নিঃসন্তান এ কথা আপনি কিভাবে বুঝলেন? তবে ঈশ্বরের কৃপায় আমার স্ত্রী গর্ভবতী হয়েছে। বৈদ্যমশাই জানালেন এই সপ্তাহের মধ্যেই আমি সন্তানের মুখ দেখব। এ কারণেই রাজজ্যোতিষীর খোঁজ ঠাকুরমশাই। তবে আপনার কথায় যা বুঝছি, তবে কি আমি... রাজা মেঘনাথ মুখ নিচু করে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমার কোনো মানুষের মন ভেঙে দেওয়া প্রস্তাব দিতে ভালো লাগে না। তারপর যে একটি রাজ্যের রাজা, এবং ওটাই আমার প্রথম দিন তার সাথে সাক্ষাতের, সান্ত্বনা দিয়ে বললুম, রাজামশাই, ভেঙে পড়বেন না। আপনি যদি চান আমি চেষ্টা করে দেখতে পারি কিছু করার, তবে এর জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন হবে। রাজা মেঘনাথ ব্যস্ত হয়ে বললেন, হ্যাঁ, বলুন না ঠাকুরমশাই, আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? শুধু আমাকে একটা সন্তান ঠাকুরমশাই, সন্তান। দেখুন, আপনি ভেঙে পড়বেন না দয়া করে। আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন। রাজা মুখ মুছে চোখ তুললেন, বললেন, বলুন ঠাকুরমশাই, কি জানতে চান? রানীমায়ের গর্ভে সন্তান আসার পর উনি কি কাউকে হাত দেখিয়েছিলেন? রাজা একটু ভেবে নিচু গলায় বললেন, আমার রাজ্যের প্রধানমন্ত্রী হলো আমার শালক রমাপতি ব্যানার্জি। আমি ওকে বলেছিলাম গোপনে একজন রাজজ্যোতিষীকে নিয়ে আসতে, কারণ আমি জানতে চেয়েছিলাম সন্তান হতে গিয়ে আমার স্ত্রী বা আমার সন্তান সম্পূর্ণ সুস্থ থাকবে কিনা। রমা গিয়ে ভিনদেশ থেকে এক জ্যোতিষীকে নিয়ে আসে এবং সে বলে কোনো বিপদ নেই, সব খুব স্বাভাবিক থাকবে। শুধু আমার স্ত্রীর আহারের প্রতি আসক্তি আনার জন্য একটি ঔষধ অর্থাৎ একটি ফল দিয়ে চলে যান এবং যাওয়ার সময় বলে যান যে 3 দিনের মধ্যে ওই ফলটি 3 টুকরো করে খেয়ে ফেলতে হবে। আমার স্ত্রী নিয়ম মেনেই তা প্রয়োগ করে। আমি কিছুটা বুঝে গেলাম আসল ব্যাপারটি কি। মাথা নিচু করে বললাম, আপনার শ্যালকই এখন দরজার কাছে দাঁড়িয়ে আছে, তাই তো? হ্যাঁ, ওই রাজ্যের মন্ত্রী হওয়ার কারণে ওকে সারা রাজ্যের লোক ভালোবাসে। শুধু তাই নয়, ও খুব ভালো তলোয়ার চালায়। বহু রাজ্যের তলোয়ার খেলায় পুরস্কার জিতে এনেছে। আচ্ছা বেশ, আমায় একবার বৈদ্য মশাইয়ের বাড়ি নিয়ে যাবেন। ওনার সাথে কিছু কথা বলার ছিল, আর আমি চাই এটা শুধু আপনিই জানুন। কোনো অসুবিধা নেই। বৈদ্যমশাইকে কদিনের জন্য রাজবাড়িতে রেখে দিয়েছি, উনি ওনার ঘরেই আছে। চলুন। আমি রাজা মেঘনাথকে অনুসরণ করলাম। উনি মন্ত্রী মশাইকে বৈঠকখানায় বসতে বলে আমায় নিয়ে বৈদ্য মশাইয়ের ঘরে চললেন। ওনার ঘরে পৌঁছে দেখি চেয়ারে বসে একটা কাগজের দিকে তাকিয়ে আছেন রাজবৈদ্য। কথায় আছে না, অসুখ অনেকটা সেরে যায় ডাক্তারের দিকে তাকালে। ইনি হয়তো সে প্রবাদের সব থেকে বড় উদাহরণ। রাজা মেঘনাথ বললেন, বৈদ্যমশাই, আপনার সাথে ঠাকুরমশাই একটু কথা বলতে চায়। মনে রাখবেন, এই আলোচনা যেন সম্পূর্ণ গোপন থাকে। রাজবৈদ্য চোখ ছোট করে বললে, ঠিক আছে মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন।
আর আমার সাথে এই রাজবাড়িতে কথা বলার মতন কে আছে বলুন? তাছাড়া মন্ত্রী মশাইয়ের আদেশ অনুযায়ী আমি শুধু রানীমাকে দেখার সময় বাইরে বেরোই, নতুবা ঘরেই থাকি। বলুন ঠাকুর মশাই, আপনি কি বলতে চান? রাজামশাই ঘরের দরজা বন্ধ করে চোখের ইশারায় আমায় বসতে বললেন। যথাস্থানে বসে আমি বৈদ্যমশাইকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, রানীমা গর্ভবতী হয়েছেন তাও কতদিন হলো? বৈদ্যমশাইয়ের চোখে মুখে একটা ভয়ের আশঙ্কা দেখলুম। ইতস্তত করে বললেন, বিয়ে মানে প্রায় 11 মাস। কেন বলুন তো? বলেন কি, 10 মাস 10 দিনের মধ্যেই তো শিশুর শরীর ভূমিষ্ঠ হওয়ার যোগ্য হয়ে যায়। তবে এখনও কেন আপনি অপেক্ষা করছেন? রানীমা প্রসব যন্ত্রণা বোধ করেন না? প্রশ্ন শুনে বৈদ্যমশাইয়ের চোখ কপালে উঠল, কারণ উনি জানেন আমি যা বুঝতে পেরেছি তা ঠিক। চেয়ার থেকে ধড়ফড়িয়ে উঠে উনি দরজার সামনে গেলেন। ভেজানো দরজা খুলে নিয়ে একবার চারিদিক দেখে নিয়ে দরজা আটকে ছিটকিনি দিয়ে দিলেন। তারপর আগের জায়গায় ফিরে এসে ঢোক গিলে বললেন, মহারাজ, অন্যায় নেবেন না। আমি এখন যা বলতে চলেছি জানি এরপরে আপনি গর্দান নেবেন। তবে আমি যা করেছি মন্ত্রী মশাইয়ের কথাই করেছি। আপনার শ্যালক রমাপতি আপনি এখানে আমায় যেদিন নিয়ে আসেন সেদিন রাত্রে আমার ঘরে আসে এবং বলেন আমি যেন এ সন্তান প্রসবের সময় পিছিয়ে দিই, এবং আপনাকে বলি যে সন্তান এখনো পুষ্ট হয়নি। তবে আমি প্রথম যেদিন রানীমার কাছে শুনি যে সন্তান পেটের মধ্যে নড়াচড়া করছে বা হাত পা ছুটছে, এমন কোনো ইঙ্গিত উনি পাচ্ছেন কিনা, তখনই মনে খটকা লাগে যে 9 মাস 25 দিন হওয়ার পরেও সন্তানের স্থান পরিবর্তনের কোনো ইঙ্গিত তিনি পাননি। অর্থাৎ সন্তান আদৌ জীবিত আছে কিনা তা নিয়ে আমার সন্দেহ হয়। কিন্তু মন্ত্রীর জীবন কেড়ে নেওয়ার হুঁশিয়ারি এবং আপনার মতো মহৎ মানুষের মন চোখের সামনে ভাঙতে দেখার কষ্ট, এই দুটোর কারণে আমি কি করব বুঝতে পারিনি মহারাজ। আমার মানসিকতার মৃত্যু হয়ে গেছে মহারাজ। শুধু শরীরটাকে শুলে চড়িয়ে দিন, শরীরটাকে। বৈদ্যমশাই থামলেন। রাজার চোখে দুঃখ এবং ক্রোধ সবকিছু মিশে রক্তবর্ণ হয়ে উঠেছে তখন। আমি বাকি কথাটুকু জানালাম রাজাকে। মহারাজ, আপনার শ্যালক অর্থাৎ আপনার রাজ্যের প্রধানমন্ত্রী সে ষড়যন্ত্র করে এই কাজ করেছে। তাকে বিশ্বাস করে আপনি যে জ্যোতিষী আনতে বলেছিলেন তার মাধ্যমেই সে আপনার সন্তানের মৃত্যুকে ডেকে এনেছে। শুধু তাই নয়, সে চায় আপনার অবর্তমানে সে এই রাজ্যের রাজা হোক। আমার কথা শেষ হতেই দেখলাম রাজামশাই দুহাত দিয়ে তার মুখ চেপে ধরলেন। বিশ্বাস, ভরসা, ভালোবাসা সবকিছুর হরণ একসঙ্গে হলে সে মানুষের অবস্থা কি হয় সেদিন চোখের সামনে দেখেছি। ওনার কষ্ট দেখে নিজেকে সামলাতে পারলুম না। এমন একটা কাজ করলাম যার পরিণতি কি আমি নিজেও জানি না। বৈদ্যমশাইকে বললাম, বৈদ্যমশাই, আপনি মহারাজকে নিয়ে রানীমার কক্ষে যান। আমি একটা শেষ চেষ্টা করতে চাই। আর হ্যাঁ, যাওয়ার সময় বৈঠকখানার দরজাটা বাইরে থেকে আটকে যাবেন। মন্ত্রীমশাই ভেতরেই থাক। নির্দেশ অনুযায়ী কাজ করলেন মহারাজ ও রাজবৈদ্য। আমি জানি না আমি কি করতে চলেছি বা কি করতে হবে আমায়। দৌড়ে গেলাম মূল ফটকের সেই প্রহরীর কাছে। ওনাকে দিয়ে কিছু শুকনো কাঠ আনিয়ে বললাম রাজবাড়ির ছাদে দিয়ে আসতে, কারণ আমি চাইছিলাম না আমার আশেপাশে কেউ থাকুক। প্রহরী আমায় ছাদ পর্যন্ত দিয়ে গেল এবং আশ্বাস দিল যে আমার এখানে কেউ আসবে না। দ্রুত হাতে একটা ধুনি ধরিয়ে ফেললাম। বাদবাকি উপকরণ আমার পুটলিতেই ছিল, কিন্তু এত প্রতিকূলতা পেরিয়ে আসার পরও যে সেগুলো অক্ষত আছে এটা দেখে অবাক লাগলো।
ধুনিতে আগুন লাগিয়ে উঠে দাঁড়ালাম। মুক্ত আকাশের দিকে তাকিয়ে বললাম, মা, আমি খুব ক্ষুদ্র একজন সাধক, তবে আমি নিজের জন্য কখনো কিছু চাইনি। এই রাজ্যের রাজার সন্তান যোগ ঘটার পরে তাকে মাতৃগর্ভে মেরে ফেলা হয়েছে। এটা তো নিয়তি হতে পারে না মা। এ সন্তান তুমি যদি ফিরিয়ে না দাও তবে তোমার মাতৃত্বের প্রমাণ কিভাবে পাব? আমরা যে তোমার শক্তিতেই বাঁচি মা। দয়া করো মা, দয়া করো। এই কল্যাণময় রাজা এবং তার সোনার রাজ্যের উত্তরাধিকারী কোনো লোভী নিষ্ঠুর ব্যক্তি হতে পারে না। তুমি এদের কল্যাণ করো মা, তুমি এদের কল্যাণ করো। ওম কৃষধরি মহাচণ্ডী মুক্ত কেশিং বলি প্রিয়ে, কুলাচার প্রসন্নাস্যে নমস্তে শঙ্করায় প্রিয়ে, কুবক পুষ্প সন্ত্রিশে ত্রিপুরে ভয়নাশিনী, ভাগ্যোদয় সমতপন্নে নমস্তে হে বরবন্দিনী। উন্মাদের মতো মন্ত্র পড়ছি, কখন আমার পাশে সেই প্রহরী এসে দাঁড়িয়েছে বুঝিনি। আমার পাশে হাঁটু গেড়ে বসতেই চোখে পড়ল তাকে। ছাদের প্রবেশদ্বারে দেখলাম মহারাজ মেঘনাদ অশ্রু ভরা চোখে তার কোলে এক নবজাতককে নিয়ে দাঁড়িয়ে আছেন। রাজবাড়ির উন্মুক্ত ছাদে সেদিন সত্যি মায়ের আবির্ভাব ঘটেছিল, যার প্রমাণস্বরূপ আমরা তার প্রস্থান পর্ব দেখতে পেলাম। দেখলাম আমাদের ঠিক মাথার ওপরের থেকে ভেসে গেল একটা অবাক করা নীলচে রঙের আলোক রেখা, যার রাজ সাক্ষী হলাম আমি, রাজা ও সেই নবজাতক। এইটুকু বলে তারানাথ চুপ করল। তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে একটি পাসিং শো তুলল ঠোঁটে, তারপর তাতে অগ্নিসংযোগ করে বলল, দুদিন আমি সেখানেই ছিলাম। তারপর পদ যেন আমায় আবার ডাকতে শুরু করলো। রাজামশাইয়ের কাছের থেকে অনুমতি চাইলে সে কোনো মতেই ছাড়তে চায় না। শেষে এদিকে এলে আবার এসে কয়েকদিন থাকবো এই আশ্বাস দিয়ে বেরিয়ে এলাম। মন্ত্রীর মৃত্যুদণ্ড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন রাজামশাই, কিন্তু জল্লাদ অনুপস্থিত থাকায় সে কর্মে কয়েকদিন দেরি হয়ে যায়। তবে সে রাজ্যে আমি আরও একবার গেছি, সে কাহিনী না হয় পরে বলবো। কালকে তাহলে আবার এসো। সেদিন সন্ধ্যায় শহরে লোডশেডিং চলছে। এই এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই সন্ধ্যায় লোডশেডিং হয় আর আমাদের ব্রিজের আড্ডাখানা নষ্ট হয়। সারাদিন আপিসের কাজকর্মের চাপে লবণাক্ত মনখানাকে একটু সুমিষ্ট বাতাস লাগাতে মেজবাড়ির সামনের ক্লাবেই বসে আমাদের ব্রিজের আড্ডা। কিন্তু আজ আর সেটি হচ্ছে না। আমিও কিশোরী মুড়ি ও চপ নিয়ে চিবুতে চিবুতে এদিক ওদিক এ কথা সে কথা আলোচনা করতে করতে রাস্তায় অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াতে লাগলাম। এমন সময় কিশোরীকে প্রস্তাবটা দিলুম, চলো কাজ যখন নেই একবার তারানাথ তান্ত্রিকের কাছ থেকে ঘুরেই আসি। এই অবসর মজাদার গল্প তৈরি থেকে বঞ্চিত হয় কেন? প্রথমটায় নিম রাজি থাকলেও পরে কিশোরী বলল, চলো তারানাথের গল্প দিয়ে এই চপমুড়ি হজম করি। আমরা তারানাথের বাড়ির রাস্তার মোড় থেকে এক প্যাকেট পাসিং শো এবং আরও খানাস্টে গরম বেগুনি নিয়ে হাজির হলাম তারানাথের দরজায়। দরজা কেবল ভেজানো ছিল। বাইরে দাঁড়িয়ে কড়া নেড়েও ভিতর থেকে কোনো সাড়া পেলাম না। কিশোরী মুখে একটু হাসি টেনে বলল, এত দূর যখন এসেই পড়েছি তখন একবার বাড়িতে জিজ্ঞেস করেই যাই তিনি বাড়িতে আছেন কিনা। দরজা যখন তালা বন্ধ, বাড়ি নিশ্চয়ই একেবারে ফাঁকাও না। পুনরায় কড়া নেড়ে আমরা ভিতর থেকে সাড়া পাবার আশায় দাঁড়িয়ে রইলাম, কিন্তু কোনো উত্তর না পেয়ে কিশোরী বললে, চলো একবার ভিতরে ঢুকে দেখা যাক ব্যাপারটা কি। আমি এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া অন্য কোনো ভালো পথের সন্ধান না পেয়ে বললাম, চলো তবে। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেই চোখে পড়ল তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করে সম্মুখে একখানি মোমবাতি জ্বালিয়ে তক্তপোষটার মাঝে পদ্মাসনের ভঙ্গিতে বসে। পাশে রাখা ধূপদানিটায় জ্বলছে সুগন্ধি ধূপ। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতেই তারানাথ
চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠলেন, আরে বসো, তোমরা যে আজ আসবে তা আমার জানাই ছিল। আজ বাড়িতে কেউ নেই, তাই একটু নির্জনে বসে অনেকদিন পরে কালাবদ্ধ যোগ করছিলাম। আমিও কিশোরী মুখ তাকাতাকি করে পাশে রাখা কাঠের চেয়ার দুটো টেনে বসলাম। কিশোরী বলল, কালাবন্ধ যোগ ব্যাপারটা কিরকম? এবার তারানাথ চোখ খুলে তাকিয়ে বলল, ব্যাপারটা অনেক জটিল। বলতে গেলে তোমাদের একটি ঘটনার কথা বলতে হয়। তার আগে আমার জন্য যে গরম বেগুনিগুলো বরাদ্দ আছে দাও দেখি। আমি বেগুনির ঠোঙাখানা খুলে সামনে রাখলাম আর পাসিং শোর প্যাকেটটিও রাখলাম। তারপর বললাম, কালাবদ্ধ যোগ মানে তো কাল বা সময়কে আটকে রাখার যোগ, তাই না? না না, সময় আটকে রাখা ঠিক নয়। এ অনেক উচ্চমানের তন্ত্র সাধনার ফসল। ব্যাপারটা এতটা সরলীকরণ করলে ভুল ব্যাখ্যা হয়ে যাবে, তবে খানিকটা ঠিকই বলেছ। তাহলে পুরো ঘটনাটা শোনো। তখন আমার যুবক বয়স। এরই মধ্যে আমি শিখে নিয়েছি তন্ত্র সাধনার অনেক বিষয়। মাতু পাগলির সাথে সাক্ষাৎ ততদিনে হয়েছে। তার কিছুটা কৃপা দৃষ্টি আমি পেয়েছি, আর তাতে আমি কিছু কিছু অলৌকিক ক্ষমতা প্রাপ্ত করেছি। তখন আমি কিছুদিন বাড়িতে থাকি, তো কিছুদিন এদিক ওদিক ঘুরে বেড়াই। তোমরা তো জানো বাড়িতে আমার মন বেশি দিন টেকে না। অন্যান্য বারের মতো বাড়ি থেকে গন্তব্য ছাড়াই আমি বেরিয়ে পড়েছিলাম সেবারও। হাঁটতে হাঁটতে গ্রামগঞ্জ পেরিয়ে একটা নির্জন জঙ্গলাকীর্ণ স্থানে এসে উপস্থিত হলাম। একটা বড় বটগাছের নিচে বসে একটু জিরিয়ে নেব ভেবে বসেই পড়লাম। শরীরে যেন হঠাৎ ক্লান্তি গ্রাস করে ফেললে, চোখ ভারী হয়ে এলো। কতক্ষণ এভাবে কাটলো জানি না, হঠাৎ হাত দশেক দূরে দেখি এক লাল পোশাক পরিহিত সাধক বসে আছে। চোখ বন্ধ, আশপাশ ভরে রয়েছে ধুনোর ধোঁয়ায়। আমি এক পা দুপা করে ধীরে ধীরে তার কাছে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম সেই সাধকের সামনে রাখা একখানি সিঁদুর মাখানো ত্রিশূল ও মরার মাথার খুলি। আমি কেমন যেন এক আকর্ষণ অনুভব করতে লাগলাম সেই সাধকের প্রতি। আমি যেন নিজের চিন্তা শক্তির ওপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছি। সামনে সেই রক্ত বস্ত্র পরিহিত এক মুখ দাড়ি গোপ সহ সুঠাম স্বাস্থ্যের অধিকারী যোগমগ্ন সাধক, আর জনমানব শূন্য অচেনা অজানা পাতলা জঙ্গলে ভরা জায়গায় তার প্রতি সম্মোহিত প্রায় আমি। কতক্ষণ কেটেছে এভাবে জানি না, হঠাৎ সেই সাধক চোখ খুললে। তার চোখের মণিগুলো একবার নীল হয়ে জ্বলে উঠেই নিভে গেল বলে মনে হলো। আমি কেমন যেন বিহ্বল হয়ে পড়লাম। হাত জোর করে ভক্তি ভরে বসে রইলাম। আমার যেন অনেক কথা তাকে একসাথে বলতে ইচ্ছে করছে, কিন্তু অতিরিক্ত ভক্তিতেই হোক আর তার অসীম তন্ত্র ক্ষমতার বলেই হোক, ঠোঁট দুটো আর নড়ল না। তারপর নীরবতা ভেঙে সেই সাধকই বললেন, সম্ভাবনা থাকলেও সময়ের মিলন ঘটানোর জন্য শান্ত মনে সাধনার প্রয়োজন। বাড়ি ফিরে যা। তোর এখনই গৃহত্যাগী হয়ে সাধনার দ্বার উন্মুক্ত করার সময় হয়নি। আমি তখনও চুপ করে বসে রইলাম। মনে হতে লাগলো সেই কাশীর সাধুজির কথা। তিনিও আমায় এমনই কথা বলেছিলেন। সেই সাধক আবার বললেন, কাল বুঝিস? কাল? তো ললাটে আমি কাল নিয়ন্ত্রণ যোগ দেখতে পাচ্ছি। এ যোগ সবার থাকে না, আর যাদের থাকে মহাকালের কৃপায় তারা অনেক উচ্চমানের সাধক হয়। আমি জিজ্ঞেস করলাম,
আমায় কি করতে হবে বাবা? বেশ গম্ভীরভাবে তিনি বললেন। তুই তো এখন নেহাত এক সাধারণ স্থূল আত্মার মানুষ। অনেক উচ্চমানের তন্ত্র সাধকেরও কিছুই করার থাকে না। কাল ভৈরবের কৃপা দৃষ্টি তোর ওপরে যখন পড়বে, তখন তার আশীর্বাদে তোরই শক্তি প্রাপ্ত হবে। এই শক্তি বলে তুই কাল নিয়ন্ত্রণ করতে পারবি। বর্তমান তোর শক্তি বলে থমকে থাকবে। অতীত প্রয়োজনে হারিয়ে যাবে বর্তমানের চাদরের তলায়। তবে হ্যাঁ, যদি কোনোদিন তুই এই শক্তি নিজের স্বার্থে বা অপ্রয়োজনে ব্যবহার করিস, তবে তুই নিজেই কালের চক্রে পতিত হবি। এলোমেলো হয়ে যাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আমি তো বলার চেষ্টা করলাম, আমি কিভাবে বুঝবো আমায় কখন এই শক্তি ব্যবহার করতে হবে? সে কথা তো বলতেই পারলাম না, যেন মনে হলো গলাটা রুদ্ধ হয়ে আছে। এর কারণ অতি ভক্তি নাকি সেই সাধকের ক্ষমতা তা বলতে পারবো না, তবে বলার প্রয়োজনও খুব একটা পড়ল না, কারণ সেই সাধক এতটাই উচ্চমানের তন্ত্র সাধক যে তিনি আমার মনের কথা বিলক্ষণ বুঝলেন। হাতে ত্রিশূলটা ধরে চোখ বন্ধ করে হাতটা সামনের দিকে বাড়িয়ে ধরলেন আর বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তোমাদের আর কি বলি, আমি একটুও বাড়িয়ে বলছি না। সেই সাধকের চারপাশে যেন আমি দেখতে পেলাম দিব্য জ্যোতি। দেখে আমার সমস্ত রোমকূপ খাড়া হয়ে গেল, সারা শরীর কাঁপতে লাগলো। এতক্ষণ যার সাথে আমি কথা বলছিলাম সে কি তাহলে ঈশ্বরের এক অবতার? অবাক চোখে সেই রূপ দর্শনে আমি যখন ব্যস্ত, ঠিক তখনই চোখ খুললেন সেই সাধক বা অবতার। এবার আর মনে হওয়া নয়, একেবারে নিশ্চিত হলাম। একেবারে পরিষ্কার দেখলাম সেই সাধকের দু চোখ নীল হয়ে জ্বলছে, মুখে এক অদ্ভুত হাসি। আমার দিকে হাতটা প্রসারিত করে খুলে দিলেন। দেখলাম একটি সিঁদুর মাখা রুদ্রাক্ষ হাতের তালুতে রাখা। তিনি আমাকে বললেন, এই নে, এটা তোকে কালাবদ্ধ শক্তি লাভে এবং সঠিক প্রয়োগে উপযুক্ত চিন্তা ভাবনা করতে সাহায্য করবে। এটা তোর কাছে সর্বদা রেখে দিবি। আমি কিছু বলবার আগেই দেখলাম সেই সাধকের আশপাশে যে জ্যোতি দেখা যাচ্ছিল তা ক্রমশ তীব্র হলো। সেই তীব্রতা এত বেশি হলো যে আমার চোখ ধাঁধিয়ে গেল। মনে হলো যেন একটা আলোর পিণ্ডের মধ্যে সেই মহামানব হারিয়ে গেলেন। এই অবধি বলে তারানাথ হাতের ইশারায় পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দেবার ইশারা করলেন। আমি তড়িঘড়ি পাসিং শোয়ের প্যাকেট ও দেশলাইয়ের বাক্সটা এগিয়ে দিতে দিতে বললাম, এরপর কি হলো? আপনি কি কালাবদ্ধ যোগ আয়ত্ত করতে পারলেন? সেটা কেমন কোনোদিনও পরখ করে দেখেছেন? কিশোরীও গল্পে ভালোই মজে গিয়েছিল। সেও সমান উৎসাহে বলল, আর সেই রুদ্রাক্ষ, সেটিরই বা কি হলো? সেটিকে আপনাকে কালাবন্ধ শক্তি প্রাপ্তিতে সাহায্য করেছিল? এতগুলো প্রশ্ন একেবারে পর পর তীরের মতো তারানাথের দিকে ধেয়ে আসতেই তারানাথ বললে, আরে রোশু, এত তাড়াহুড়ো করলে চলে নাকি? এখনো কারেন্ট আসতে বেশ দেরি। বলছি সব আস্তে আস্তে। তোমরা আবার গল্প ভেবে উড়িয়ে দিও না এসব ঘটনা। এগুলো সবই কিন্তু আমার জীবনে ঘটেছে। আসলে কি বলো তো, সবার নিজের নিজের জ্ঞানের পরিধি আছে। সে পরিধির বাইরে সব কিছুই তার কাছে অলৌকিক বলে মনে হয়। অথচ লৌকিক অলৌকিক কিছুই স্থায়ী কোনো ঘটনা না। যত জ্ঞানের পরিধি বড় হতে থাকবে, আত্মার সূক্ষ্ম সুপ্ত ক্ষমতা জাগ্রত হবে, ততই অলৌকিক ব্যাপারগুলো
সাধারণ লৌকিক ব্যাপার হয়ে দাঁড়াবে। এ কথা বলে একটা সিগারেট মুখে দিয়ে ফস করে জ্বালিয়ে একটা লম্বা টান দিয়ে নড়ে চড়ে বসে তারানাথ আবার শুরু করলে, তোমরা ভাবছো গরম গরম বেগুনি চিবোতে চিবোতে আমি এসব গাল গপ্প দিচ্ছি। আসলে সাধারণের চোখে ব্যাপারটা খানিকটা তাই। যাই হোক, চোখের ওপর হঠাৎ একটু বেশি মাত্রায় আলো পড়ায় আমি চোখ খুলে দেখলাম বট গাছটার নিচে গাছের গুঁড়িতে হেলান দিয়ে আমি একাই বসে আছি, আর পাতার ফাঁক দিয়ে পড়ন্ত সূর্যের আলো এসে পড়েছে আমার চোখে। তার মানে দাঁড়ালো এতক্ষণ ধরে যা যা ঘটলো তা আসলে স্বপ্ন ছিল। আমি পেছনের পাতলা জঙ্গলটার দিকে তাকিয়ে দেখলাম সেটা একেবারেই ফাঁকা। সেখানে কোনো মানুষ এসে বসেছিল এমন চিহ্নও চোখে পড়ল না। আমার একটি আশ্চর্য তন্ত্র শিক্ষা হাতছাড়া হলো ভেবে মনে মনে আশাহত হলাম কিছুটা। বিরক্ত মনে সন্ধ্যা নামার আগে কোনো এক ব্রাহ্মণ গৃহস্থের বাড়িতে আশ্রয় নিতে হবে ভেবে এই কথা ভাবতে ভাবতে উঠতে যাব এমন সময় কি মনে হতে হাত ঢোকালাম আমার ঝোলার মধ্যে। কি আশ্চর্য, আমার হাতে উঠে এলো সেই সিঁদুর মাখানো রুদ্রাক্ষখানা। আসলে আমি যেটাকে স্বপ্ন ভেবেছিলাম সেটা আসলে স্বপ্ন ছিল না, আমি যেটাকে ঘুম ভেবেছিলাম সেটা আসলে ঘুম ছিল না। সেই মহাপুরুষের অসীম ক্ষমতায় আমি মায়াচ্ছন্ন হয়েছিলাম, আর তিনি এখানে সূক্ষ্ম শরীরে উপস্থিত হয়ে আমাকে এক উচ্চমানের তন্ত্র শিক্ষার দিশা দিয়ে গেছেন। মায়াময় এই জগতে কত কিছুই তো ঘটে। আজ আমি জানি কি ঘটেছিল, কিন্তু সেই সময় আমার সাধনার শক্তি অতটা তীব্র হয়নি যে বুঝতে পারবো কি ঘটছিল। যাই হোক, একরাশ বিস্ময় নিয়ে অমূল্য রত্নের মতো সেই সিঁদুর মাখা রুদ্রাক্ষ হাতে ধরে আমি হাঁটা দিলাম জঙ্গলাকীর্ণ পথ পেরিয়ে রাত্রিকালীন আশ্রয়ের খোঁজে। তারানাথ এবার সিগারেটে একটা লম্বা শেষ টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে সিগারেটের বাকি অংশটুকু ছাইদানিতে গুজিয়ে দিতে দিতে বলল, এরপর কেটে গেছে প্রায় একটা বছর। কত ঘটনাই ঘটে গেছে এর মধ্যে। সেই মহান সাধকের দগদগে স্মৃতিটা একটু আবছা হয়েছে, কিন্তু রোজ সকালে স্নান সেরে গাত্র সিদ্ধি সেরে কাল ভৈরবের পুজোটা যেন অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। একটা আলাদা টান অনুভব করতাম আমি এই পুজো করতে। তা সে যাই হোক, এবার আসল ঘটনায় আসি। সেবার আমায় নদিয়ার এক যজমান দীননাথ বাণুজ্যের নাতির নামকরণের অনুষ্ঠান ছিল। সেখান থেকে কাজ মিটিয়ে ফিরছি আমার বাড়িতে, মানে রামজয়পুরের বাড়িতে। প্রণামী হিসেবে পাওয়া বেশ কিছু জিনিসপত্র ছিল আমার সাথে। বাড়ির কাছে এসেই পড়েছি প্রায়, এমন সময় দেখি এক অচেনা ব্যক্তি হন্তদন্ত হয়ে প্রায় ছুটেই বলা চলে আসছে আমার দিকেই। তাকে দেখেই আমি বুঝলাম সে আমাকেই খুঁজতে আসছে। আমার সামনে দাঁড়িয়েই হাত তুলে প্রণাম জানিয়ে বললে, ঠাকুর মশাই, আপনাকে খুঁজছিলাম, আপনাকে এখনই আমার সাথে যেতে হবে। আমি তাকে ভালো করে দেখলুম, বুঝলাম বেশ চিন্তা ও উদ্বেগের মধ্যে আছে সে। বললাম, ব্যাপারটা কি আর কোথায় বা যেতে হবে? সে আবার সেই চঞ্চলতার সাথে বললে, ভগবানপুর জমিদার বাড়িতে। আমি সেখানকার কর্মচারী। গত কয়েকদিন হলো জমিদার বাবুর একমাত্র পুত্র জ্বরে মরণাপন্ন। কলকাতা থেকে বড় বৈদ্য এনেও সমস্যা মেটেনি, কেউ রোগ ধরতে পারেনি। জ্বরে এসে ভুল বকছে। আপনি চলুন ঠাকুর মশাই। সে না হয় তুমি এসেছো, আমি যাচ্ছি, কিন্তু খুব একটা লাভ হবে কি? যদি অদৃষ্ট কিছু করবেন বলে ঠিক করেই থাকেন, তবে আমি এক নেহাত সাধক, কি বা করতে পারি? এ কথা শোনা মাত্র সেই মানুষটি যা বলল তাতে আমি শুধু আশ্চর্যই না, শিহরিত হলাম রীতিমতো। সে বললে,
আপনি পারবেন ঠাকুর মশাই। আমি তো আর এমনি এমনি আপনার কাছে ছুটে আসিনি। গতকাল সন্ধ্যায় এক দীর্ঘদেহী সুদর্শন সাধক হঠাৎ জমিদার বাড়িতে এসে আপনার কথা বলেছেন আপনাকে জানাতে কালাবদ্ধ যোগ দ্বারা এই সমস্যার সমাধান হবে। তিনি বলেছেন এ কথা বললেই আপনি সব বুঝবেন। সত্যি বলছি, এরপর সেই লোকটি কি বলেছিল আমার কানে আর ঢুকলো না। আনন্দ ভক্তি মিশ্রিত এক ভাবের উদয় হলো মনে। আমার ফিকে হয়ে আসা স্মৃতি আবার তাজা হয়ে উঠল। যেন চোখের সামনে দেখতে পেলাম সেই মহাপুরুষ আমার সামনে এসে দাঁড়িয়েছে। সর্বশরীর দিয়ে নির্গত হচ্ছে উজ্জ্বল আলো, মুখে মৃদু শান্ত হাসি। তিনি যেন আমায় বলছেন, তোর অপেক্ষার সময় উত্তীর্ণ। কালাবদ্ধ যোগবিদ্যা তুই এখন মানুষের উপকারে ব্যবহার করতে পারবি। মনে কাল ভৈরবীর যা করতে হবে দিঘির পারে, তুই যা। এই আদেশ উপেক্ষা করি এমন সাধ্যি আমার কি আছে? সেই জমিদারের কর্মচারীটি তো আমার মুখ চোখ দেখে হয়তো পাগল ঠাগল ভাবল। তার তো আর জানার কথা না আমি এতক্ষণ মানুষ চক্ষু দিয়ে কার দর্শন পেয়েছি। তাকে এসব বলারও আমার কোনো প্রয়োজন নেই। সব কথা তো সবার জন্য না, তা সে যতই আমায় পাগল ভাবুক। সে বললে, ঠাকুর মশাই ঠিক আছেন তো? আমি ভাবের জাল ছিঁড়ে বেরিয়ে এসে বললাম, বিলক্ষণ, চলো কোথায় যেতে হবে চলো। দুপুর গড়িয়ে বিকেল প্রায়। এসে উপস্থিত হলাম ভগবানপুর জমিদার বাড়িতে। 4 মহলা বিশাল জমিদার বাড়ির ভেতরে ফাঁকা বড় উঠোনটায় এসে উপস্থিত হতেই দেখতে পেলাম এক কালো ছায়া জমিদার বাড়ির ওপরে ছেয়ে আছে। যেন মনে হচ্ছে একখানা কালো মেঘ তীব্র ঝড়ের আগাম বার্তা নিয়ে হাজির। বুঝতে পারলাম কোনো ভীষণ অশুভ শক্তি একেবারে গ্রাস করতে চাইছে পরিবারটিকে। জমিদারের বড় ছেলের দীর্ঘ জ্বরে ভোগাত সূচনা মাত্র আরো অনেক বড় বিপদ আসতে চলেছে এই বাড়িতে। সেই কর্মচারীটি অন্দরমহলে প্রবেশ করে আমার আগমন সংবাদ দেওয়া মাত্র একেবারে সমগ্র বাড়ি যেন জেগে উঠল। জমিদার বাবু নিজে এলেন আমাকে ভিতরে নিয়ে যেতে। বাড়ির মেয়েরা শঙ্খধ্বনিতে মুখরিত করে তুলল আকাশ বাতাস। এই আপ্যায়ন আমি আশা করিনি। স্বাভাবিকভাবেই আমার খুবই ভালো লাগলো, তবে মনে মনে আশঙ্কিতও হলাম। এই যে বাড়ির ছেলে বুড়ো থেকে জমিদার মশাই সকলে আমার আগমনে এত আশার আলো দেখেছেন, সেই আশা পূরণ করতে পারবো তো এই জমিদার বাড়িকে ওই ভীষণ অপশক্তির কবল থেকে রক্ষা করতে? পারবো তো ওই মহান সাধকের ভরসার মর্যাদা দিতে? কিছুক্ষণ বিশ্রামের পর যখন বৈঠকখানায় জমিদার রুদ্র নারায়ণের সাথে কথা বলে বুঝতে চাইলাম এই সমস্যার উৎস কোথায়, তখন সন্ধ্যা নেমেছে। আমি ভেবেই নিয়েছিলাম এই সমস্যার সমূলে বিনাশ প্রয়োজন। আমি বললাম, জমিদারবাবু একটু খুলে বলুন তো সমস্ত ব্যাপারটা। একটু খুলে বলুন কিভাবে এই ঘটনার সূত্রপাত হলো। জমিদার মশাই বেশ চিন্তিত মুখে তামাক টানতে টানতে বললেন, সমস্যা শুরু হয়েছে 1 মাস আগে। 1 মাস আগে থেকেই বাড়িতে কোনো কাজেই সফলতা আসে না, সে জমিদার কাজই বলুন বা বাড়ির কোনো শুভ কাজ। এই তো দিন 20 আগে আমাদের কুলপুরোহিত যখন নিত্য পুজো করতে বাড়ির মন্দিরে ঢোকেন, তখন দেখা যায় কে যেন ওখানে সব লণ্ডভণ্ড করে দিয়েছে। মেঝেতে পড়ে আছে চাপ চাপ রক্তের দাগ, যেন সেখানে কাউকে মেরে ফেলা হয়েছে। আর রাধা মাধবের বিগ্রহ যেন উল্টে পড়ে আছে।
মন্দির শোধন করে পুনরায় পুজো পাঠ শুরু করতে না করতেই কুলপুরোহিত হঠাৎ কোনো ব্যাধি ছাড়াই একদিন রাতে নিজ গৃহে মারা গেলেন। আমার কন্যা ইন্দুমতির সাথে রায়পুরের জমিদার বিক্রম চৌধুরীর জ্যেষ্ঠ পুত্রের বিবাহের পাকা কথা সম্পূর্ণ হয়ে গিয়েছিল আগেই। পাজি দেখে দিন ধার্য হয়েছিল আগামী আশ্বিনের 14 তারিখ। হঠাৎ খবর আসে যে পাত্রপক্ষ এই বিবাহে রাজি না। কারণ অনুসন্ধান করে জানা গেল পাত্রপক্ষ আগের কোষ্ঠী বিচার করে রাজ্যটোক দেখলেও বর্তমানে কোনো অজানা কারণে কোষ্ঠী আর মিলছে না। এই বিবাহ হলে নাকি অনর্থ হবে। আমার কন্যার নাকি বৈধব্য যোগ দেখা দিয়েছে। আর আমার জমিদারির কথা কি বলবো ঠাকুরমশাই, গত 1 মাসে যত মামলা উঠেছে সবেতে আমাদের পরাজয় হয়েছে, যদিও তার বেশিরভাগই আমাদের জেতার মতন অবস্থায় ছিল। সবথেকে বড় সমস্যা তো হলো আমার একমাত্র পুত্রকে নিয়ে, যে কারণে বিশেষ করে আপনাকে ডাকা। তার যে কী রোগ হয়েছে তা কোনো ডাক্তার বৈদ্য নির্ধারণ করতে পারলেন না, এমনকি শহরের ডাক্তারও না। গায়ে সবসময় জ্বর, দিন দিন যেন শুকিয়ে যাচ্ছে, কিচ্ছু খেতে পারে না, মাঝে মধ্যেই বেহুশ হয়ে পড়ে থাকে, কখনো সখনো ভুলভাল বকছে। ওই আমার বংশের একমাত্র বংশধর ঠাকুরমশাই, আর কিছু হোক না হোক আপনি ওকে সুস্থ করে দিন। আপনি যা চাইবেন তাই দেব, শুধু ওকে সুস্থ করে দিন। সে হাত জোর করে আমায় অনুনয় বিনয় করতে লাগলেন জমিদার রুদ্রনারায়ণ। আমি বললাম, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব জমিদার মশাই। আপনাকে যিনি আমার কথা জানিয়েছেন তিনি আমার নমস্য গুরুস্থানীয়। সেই মহামানবের বিচার ভুল হতে পারে না। তিনি যোগাযোগ যখন ঘটিয়েছেন তখন নিশ্চয়ই আমি এই সমস্যার কিনারা করতে পারব। তার আগে আপনার পুত্রের সাথে একবার দেখা করতে চাই। জমিদার বাবু আমার কথায় বোধহয় কিছুটা আশ্বাস পেলেন। আশায় বুক বেঁধে ব্যস্ত হয়ে বললেন, চলুন ঠাকুরমশাই, দেখবেন আমার 20 বছরের ছেলেটার কি অবস্থা, একবার নিজের চোখেই দেখবেন, চলুন। আমিও জমিদার মশাই যখন জমিদার পুত্র প্রতাপ নারায়ণের ঘরে ঢুকলাম, আমার দেহে যেন উষ্ণ বাতাসের ছ্যাঁকা লাগলো, আর নাকে এলো ভ্যাপসা আষ্টে গন্ধ। দেখলাম বড় পালঙ্কের মাঝে প্রায় বেহুশ হয়ে পড়ে আছে একটি ছেলে। তার শরীরের আকার আকৃতি দেখে মায়া হলো। চোখের নিচে কালি, শীর্ণ ফ্যাকাশে শরীর দেখে কোনোভাবেই মনে হয় না 20 বছর বয়স। মনে হলো বার্ধক্যের ফলে ক্ষয়ীভূত এক মানুষ। সবচেয়ে আশ্চর্য হলাম যখন লক্ষ্য করলাম তাকে ঘিরে যেন একটা কালো ছায়া আবর্তিত হচ্ছে। আমি বেশ দুশ্চিন্তায় পড়লাম। আমার মুখ দেখে জমিদার বাবু হয়তো কিছুটা আন্দাজ করলেন। বললেন, ঠাকুরমশাই, কিছু কি বুঝছেন? আমি তো আর বলতে পারি না। এই যে আষ্টে গন্ধ, এই যে প্রতাপ নারায়ণের শরীর ঘিরে কালো ছায়া যা আমার চোখে ধরা পড়েছে, তা তার প্রাণ নাশের ইঙ্গিত। হাজার হোক তিনি একজন পিতা, সামনে হয়তো তার অনেক লড়াই বাকি। আমি সান্ত্বনা দেবার ভঙ্গিতে বললাম, জমিদারবাবু, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। জমিদার বাবু ভরসা কতটা পেলেন জানি না, তবে তীব্র অন্ধকারে জোনাকির আলোও অনেক আশার যোগান দেয়। সেই আশায় বুক বাঁধার ভাব তার চোখে মুখে আমি স্পষ্ট দেখতে পেলাম। ঘর থেকে বেরোতে বেরোতে আমি বললাম, আচ্ছা জমিদার মশাই, এমন কোনো ঘটনার কথা মনে পড়ে যার পরে আপনার বাড়িতে এই খারাপ সময় শুরু হয়? জমিদার রুদ্রনারায়ণ অনেক ভেবেও তেমন কিছু মনে করতে পারলেন না। বললেন, না ঠাকুরমশাই, তেমন তো কিছু ঘটেনি। কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছিল কোনো একটা ঘটনা খুলে দিয়েছিল সব খারাপের দরজা। মনে হচ্ছিল একটাই ঘটনা এই সব কিছুর জন্য দায়ী। আমি এবার বেশ জোর দিয়ে বললাম, ভালো করে মনে করুন তো, নিশ্চয়ই এমন কোনো কাজের মধ্যে করা হয়েছে যা বহুদিন করা হয়নি, তারপরেই অনর্থের শুরু। তেমন কোনো কাজ বলতে ঠাকুরমশাই,
এই বাড়ির অনতি দূরে যে বড় দিঘি আছে আপনার নিশ্চয়ই চোখে পড়েছে আসার পথে। ওটা সংস্কার করা হয়েছিল। আমার জ্ঞান তো ওটা সংস্কার হতে দেখিনি, কিন্তু যা অবস্থা দাঁড়িয়েছিল সে সংস্কার করা ছাড়া উপায় ছিল না, একেবারেই মজে গিয়েছিল। আমি ততক্ষণে যা বোঝার বুঝে গেছি, আর কথা না বলে সোজা নিজের ঘরে চলে এলাম। তারানাথ থামতেই কিশোরী প্রশ্ন করল, কি বুঝলেন? তারানাথ আবার পাসিংশোর প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ফস করে দেশলাই জ্বালিয়ে ধরিয়ে একটা লম্বা টান দিয়ে বলল, আমরা সবাই কালের চাদরে ভাসমান। সেই কালের গহ্বরে লুকিয়ে থাকা বা বন্দী হয়ে থাকে কত অতীত, যা বর্তমানের সাপেক্ষে একেবারেই বিষাক্ত। আমরা দুজনে মুখ তাকাতাকি করলাম। আসলে কিছুই বুঝতে পারিনি। তারানাথ বোধ করি আমাদের মনের অবস্থা আন্দাজ করে বলল, আসলে সেই দিঘি সংস্কার রুদ্রনারায়ণের পূর্বপুরুষরা এমনি এমনি করেননি এমন না। হয়তো তারা কোনো দিব্য পুরুষের পরামর্শেই এমনটা করেছিলেন। নিশ্চিত ওই পুকুরে আবদ্ধ করে রাখা ছিল কোনো দানবীয় অপসময়ের অতীত। সেই অতীত মুক্ত হয়েছে। সে এখন বর্তমানে সব কিছুকে গ্রাস করে মিলিয়ে ফেলতে চাইছে নিজের সাথে। তারানাথ কিছুটা সময় নিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চেয়ে রইল ছোট্ট জানলা দিয়ে আকাশের দিকে, যেন কোনো গভীর চিন্তায় মগ্ন। আমি বললাম, ওই পুকুরে কি কোনো অপদেবতার বাস ছিল? তারপর কি হলো? তারানাথ যেন গভীর চিন্তার জাল ছিঁড়ে বেরিয়ে এলো। সে বলল, সেই রাতে আমার ঘুম এলো না। পাহাড় প্রমাণ এক সমস্যার সামনে দাঁড়িয়ে নিজেকে খুবই ক্ষুদ্র, খুবই তুচ্ছ মনে হতে লাগলো। আমি তখন খুব অসহায় বোধ করতে লাগলাম। সেই সাধক আমায় ইঙ্গিত দিয়েছিলেন বটে যে কালাবদ্ধ করতে হবে, কিন্তু তার কিছুই জানা ছিল না আমার। আমি পূর্ব দিকে মুখ করে মেঝেতে বসে সেই সিঁদুর মাখা রুদ্রাক্ষটা হাতে চেপে দুই চোখের মাঝে দৃষ্টি রেখে বসে রইলাম বেশ কিছুক্ষণ। হঠাৎ যেন আমার কানে কানে কেউ বলে গেল, তোকে শুদ্ধ মনে কাল ভৈরবীর পুজো করতে হবে দিঘির পারে, আর কাল আবদ্ধ যজ্ঞ করতে হবে। ব্যাস, আর কোনো শব্দ নেই। শরীর মনে এক প্রশান্তি অনুভব করলাম। অন্তত একটা দিশা তো পাওয়া গেছে। কিন্তু এ যজ্ঞের মন্ত্র, আচার, এসব যে আমার অজানা, তাই চিন্তা সবটুকু মুছে গেল না। পরদিন ভোর হতেই আমি জমিদার বাবুর সাথে সাক্ষাৎ করলাম। বললাম, আমি আজ রাতে ওই দিঘির পাড়ে একখানি যজ্ঞ করতে চাই। আমার কিছু উপাদান লাগবে, সেগুলির ব্যবস্থা করুন। সমস্যায় জর্জরিত জমিদার রুদ্রনারায়ণ এক রাশ ক্লান্তি নিয়ে অসহায়ভাবে বললেন, ঠাকুরমশাই, আপনার যা যা উপাদান দরকার আপনি সবই পেয়ে যাবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন এমন হচ্ছে? জমিদার বাবু, সব কেন তো ভাষায় ব্যক্ত করতে পারবো না। কিছু কিছু ঘটনা কেবলমাত্র অনুভূতি। তবে ওই দিঘি সংস্কার করা আপনার উচিত হয়নি। আজকের পর আর ওই দিঘি সংস্কারের কথা ভাববেন না। আর আজ রাতে এই বাড়ির থেকে কেউ বাইরে বেরোবেন না কিন্তু। কমল দিঘি সংস্কারের ফলে কি এসব হচ্ছে? মুক্তি পেয়েছে আপনারই কোনো পূর্বপুরুষের আবদ্ধ করা অপসময়ের ঝাঁপি। ছেয়ে গেছে আপনার বর্তমানকে, মিশিয়ে নিতে চায় তার মিশকালো অতল গহ্বরে। আপনি আমাদের রক্ষা করুন ঠাকুর মশাই, আপনি একমাত্র ভরসা। আমি তো মাধ্যম মাত্র, ভুলে যাবেন না। আমায় এখানে আনা হয়েছে এক দিব্য সাধকের নির্দেশে, তাই আমি না। যদি কেউ রক্ষা করতে পারেন তাহলে একমাত্র সেই দিব্য সাধকই পারবেন। তারানাথ একটু থামল, এরপর একটু আনমনা হয়ে বলল, সত্যি, সূক্ষ্ম আত্মা ধারণকারী সাধকেরা কত কিছু অনুভব করতে পারেন। কতটা ক্ষমতা ধারণকারী হন তা জীবনে বারবার প্রত্যক্ষ করেছি।
আরেকবার সেদিন প্রত্যক্ষ করলাম কমল দিঘির পাড়ে। আমি এবার একটু অধৈর্য হয়ে বললাম, কিভাবে কালাবদ্ধ করলেন সেই ছড়িয়ে পড়া অপশক্তির অতীতকে? তারানাথ যেন ভাবের জগৎ থেকে ফিরে এলো, বলল, সন্ধ্যা নামার আগেই আমি বাড়ির চারিদিকে গণ্ডি কেটে গঙ্গা জল ছড়িয়ে মন্ত্রবন্ধন করে দিলাম। জমিদার বাবুকে একান্তে ডেকে বললাম, যাই হয়ে যাক, যে পরিস্থিতিই হোক, আপনারা কিন্তু বাইরে আসবেন না এই গণ্ডির ভেতরে আপনারা একেবারেই নিরাপদ। কিন্তু এর বাইরে বের হলে কি হবে তা আমি জানি না। জমিদার বাবু বললেন, আপনি কেমন বিপদের আশঙ্কা করছেন ঠাকুরমশাই? আমরা না হয় নিরাপদ, আপনার সাথে বরং আমি থাকি। আমি খানিক আশ্চর্যই হলাম। মনে মনে ভাবলাম, জমিদার শব্দটি সম্পর্কে আমার ধারণা খানিকটা ভুলই ছিল তাহলে। আমি বললাম, আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমার কাল ভৈরবের ওপর, সেই দিব্য সাধকের ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা আছে। নিশ্চয়ই কাল ভৈরব আমায় সেই শক্তি দেবেন যাতে এই ক্রিয়া সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারি। জমিদার বাবু চিন্তিত মুখে অথচ আশায় বুক বেঁধে বললেন, আপনার সমস্ত উপকরণ কমল দিঘির পাড়ে পাঠিয়ে দিচ্ছি। আপনি একমাত্র ভরসা ঠাকুরমশাই, আমাদের এই বিপদ থেকে রক্ষা করুন। ভরসা যখন রেখেছেন তখন আর চিন্তা কি? নেতিবাচক চিন্তায় শক্তি ক্ষয় হয়, তাই সাফল্যের কথাই ভাবুন, ইতিবাচক চিন্তা করুন, তাতেই আমার উপকার। না, আমার সময় হয়ে এসেছে, আমি এগোই তাহলে। এই বলে আমি একা জমিদার বাড়ির পেছনের কোমল দিঘির তীরে এসে উপস্থিত হলাম। টিম টিম করে জ্বলা প্রদীপের আলোয় দেখলাম সেখানে রাখা ছিল আমার বলে দেওয়া সমস্ত উপকরণ। আমি সেই স্থানেই পা রেখে অনুভব করলাম যেন বাতাসে যেন ঘূর্ণি লেগেছে, আর নাকে আসতে লাগলো সেই আঁশটে গন্ধ। অমাবস্যার রাতটার থেকে ওই বড় দিঘির জল যেন আরো বেশি অন্ধকার। আমি আর কালক্ষেপ না করে শুরু করলাম আমার কাজ। কুশের আসনে বসে গঙ্গা মাটি দিয়ে তৈরি করলাম কাল ভৈরবের মূর্তি। 108টা বেলপাতার আসনে সেই মূর্তি স্থাপন করলাম, গাত্র শুদ্ধি করলাম। আমার বিপরীতের অদৃশ্য শক্তি যেন হঠাৎ জেগে উঠেছে। কমল দিঘির জলের ওপর দিয়ে মনে হলো একসাথে সহস্র সাপ ফনা তুলে এগিয়ে আসছে আমার দিকে। আমি জোরে জোরে অন্যান্য সমস্ত আচার সম্পূর্ণ করে শুরু করলাম কাল ভৈরবের পুজো। বিব্রতং দণ্ডকটাঙ্গ দংষ্ট্রাভিমুখম শীর্ষম ব্যাঘ্র চর্মাবৃত কটিং তুণ্ডিলিং রক্তবাসনম ত্রিনেত্র ধূমং কেশঞ্চ মুন্ডমালা বিভূষিতম ওম মহাকালং যজেদব্যং দক্ষিণে ধূমবর্ককম বিব্রতং দণ্ডকটাঙ্গ দংষ্ট্রাভিমুখম শীর্ষম। আমার মন্ত্র উচ্চারণের মধ্যেও আশেপাশে শুনতে পাচ্ছিলাম তীব্র ঝড়ের শব্দ। আমি পুজোর স্থান মন্ত্র বন্ধ করে দিয়েছিলাম আগেই, তাই পুজোর স্থানের ওপর কোনো আঘাত সেই মুহূর্তে না হলেও ক্রমাগত আশপাশের সেই ঝোড়ো বাতাস বইতে লাগলো। আমি অনুভব করলাম এই শক্তি প্রচণ্ড। আমার অর্জিত তন্ত্র ক্ষমতার পক্ষে তাকে খুব বেশিক্ষণ আটকে রাখা হয়তো সম্ভব নয়। তবুও গুরুমাতা মাতু পাগলি সেই জঙ্গলের ধারের দিব্য সাধক ও আমার সাধনায় অর্জিত ক্ষমতার উপর ভরসা ছিল। অনতি দূরে কয়েকটি গাছ ভেঙে পড়ার শব্দ শুনতে পেলাম। আমি চোখ বন্ধ করে উচ্চস্বরে উচ্চারণ করতে থাকলাম ভৈরব সাধনার মন্ত্র। চোখ বন্ধ থাকলেও আমি অনুভব করলাম সমস্ত অপকাল ঘনীভূত হয়েছে, আমার চারপাশে চক্রাকারে আবর্তন করছে ঠিক সাইক্লোনের মতো, আর আমি সেই সাইক্লোনের চোখে বসে রয়েছি।
যদি কোনোভাবে একবার সেই ভীষণ শক্তি আমায় মন্ত্রবন্ধকে ভাঙতে পারে, তবে আমিও মিশে যাব সেই অপসময়ের সাথে, বিলুপ্ত হয়ে যাবে আমার অস্তিত্ব। হয়তো তেমনই হতে চলেছে। একটা তীব্র টান অনুভব করতে লাগলাম। সেই টান আমাকে যজ্ঞের আসন থেকে টলিয়ে দিতে লাগলো। আমি এবার যজ্ঞের জন্য সাজিয়ে রাখা কাঠ থেকে কাঠ নিয়ে সাজিয়ে অগ্নিকুণ্ড তৈরি করলাম। আমার আসন টলমল করতে লাগলো। হয়তো আমার মন্ত্রবন্ধ এবারে ভেঙে পড়বে। আমি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে শুরু করলাম কালাবদ্ধ যজ্ঞ। ঘৃতাহুতি দিতেই আশেপাশের সেই কালো মেঘে ঢাকা ঘূর্ণায়মান বাতাসে দানবীয় গর্জন শুরু হলো। তার সাথে কয়েক শত কাক একসাথে ডেকে উঠছে বলে মনে হলো। সেই অপশক্তির অসীম ক্ষমতার সামনে আমার মন্ত্রবন্ধ সত্যি ভেঙে পড়েছে। সামনের কমল দিঘির জল থেকে হাজার হাজার কালো সাপের ন্যায় কিছু এগিয়ে আসছে ফোঁস ফোঁস শব্দ তুলে। দম আটকে আসে আমার কালাবদ্ধ যজ্ঞের আগুন প্রায় নিভে আসছে। ঠিক এমন সময় কি যেন একটা ভেবে সেই দৈব সাধকের দেওয়া সিঁদুর মাখা রুদ্রাক্ষটা ছুঁড়ে দিলাম আমায় ছুঁতে আসা কালো ধোঁয়ার দেওয়ালে। আমার তখন চোখের দৃষ্টি তখন আবছা হয়ে এসেছে। আবছা দৃষ্টিতে দেখলাম একটা নীল বিদ্যুৎ শিখা ছুটে চলেছে সেই অন্ধকারের ভেতরে। আমার শরীর তখন যেন অবশ হয়ে আসছে, তাও আমি যজ্ঞ চালিয়ে যেতে লাগলাম। প্রতিটা নিঃশ্বাস যেন মনে হতে লাগলো এটাই শেষ নিঃশ্বাস। যজ্ঞের আগুনে একটি ঘৃত সহ বেলপাতার আহুতি দেবার সাথে সাথেই দপ করে জ্বলে উঠল সেটা, শেষবার জ্বলে ওঠার মতো করে। সেই আগুন ছড়িয়ে গেল চারিদিকে। আমাকে মাঝে রেখে গোল করে ঘূর্ণির মতো ঘুরতে লাগলো সেই আগুন। গর্জন উঠতে লাগলো চারিদিকে, লড়াইয়ের গর্জন, যেন কত যুগের পুরাতন সেই লড়াই। আবছা দেখতে পাচ্ছি কমল পুকুরের মাঝখান অবধি আগুনের লেলিহান শিখা। আমার আর কিছু করার নেই। আমার জ্ঞান, আমার কালবদ্ধীকরণের জানা সব আচার ততক্ষণে ব্যবহার করা হয়ে গেছে। আমি স্মরণ করতে লাগলাম সেই দিব্য দর্শন সাধককে, যিনি আমায় কালাবদ্ধীকরণ সম্পর্কে জ্ঞান দান করেছিলেন। ভীষণ অপকালের শক্তির সাথে যুদ্ধে আমি যে তখন অসহায়। হঠাৎ দূরে আগুনের লেলিহান শিখার মধ্যে আমি দেখতে পেলাম কমল দিঘির মাঝ বরাবর শূন্যে ভাসমান রক্তবর্ণ পোশাকে সেই দিব্য পুরুষকে। নীল হয়ে জ্বলছে তার চোখ দুটো, আর উঁচিয়ে রাখা ত্রিশূলের আগা থেকে বের হচ্ছে নীল আলো। আগুনের শিখাগুলো কোনো এক আকর্ষণের সমস্ত কালো ধোঁয়াগুলো সহ প্রবেশ করছে পদ্মদিঘির মাঝ বরাবর কালো জলের ঘূর্ণির গভীরে। একটা সময় থেমে গেল সব। চারিদিকে তীব্র অন্ধকার। আমি ডাকলাম, সাধক বাবা। আমার কণ্ঠস্বর প্রতিফলিত হয়ে ফিরে এলো আমার কানে। কোনো সাড়া শব্দ নেই চারিদিকে, কেবল ঝিঝির ডাক। নক্ষত্রে ভরা খোলা আকাশের নিচে আমার একাকী বসে মনে হলো অমাবস্যার অন্ধকারেও একটা বিশুদ্ধতা বিরাজ করছে। আবার ডাকলাম, হে মহাসাধক, দেখা দিন, আপনার শিষ্য করে নিন আমাকে। আমি আমার আত্মার আরও শুদ্ধিকরণ চাই। আমায় উচ্চমানের তন্ত্র সাধনায় সাহায্য করুন। না, কোনো শব্দ পেলাম না। হঠাৎ কি হলো জানি না, আমার শরীর যেন আরো দুর্বল হয়ে গেল। এমনিতেই এতক্ষণে যে অসম লড়াই চলেছে তাতে আমার অনেক শক্তি ক্ষয় হয়েছিল।
কমল দিঘির তীরে সবুজ গালিচার ওপরে এলিয়ে পড়লাম। তারানাথ এই অবধি বলে থামল, আর ঠিক সেই সময় কারেন্টও চলে এলো। আমিও কিশোরী যেন তারানাথের গল্পের সাথে ভেসে গেছিলাম কমল দিঘির তীরে। অনেকক্ষণ অন্ধকারে থেকে হঠাৎ আলো এসে চোখে পড়ায় পিটপিট করতে করতে কিশোরী বলল, কালাবন্ধীকরণ কি সফল হলো? তারপর কি হলো? জমিদার বাড়ির বিপদ কি মিটলেও? তারপর আর বলার মতো কিছু ঘটেনি, আর আমিও কোনোদিন সেই সাধকের দেখা পাইনি। তবে পরদিন ভোরে যখন আমি চোখ খুলি তখন দেখি আমার হাতে ধরা রয়েছে সেই রুদ্রাক্ষ, যেটি আমি ছুঁড়ে দিয়েছিলাম অপসময়ের অন্ধকার ধোঁয়ার গভীরে। উঠে দেখি কমল দিঘির চারিদিকে ধ্বংসের চিত্র। ভেঙে পড়েছিল গাছের ডালপালা, এলোমেলো হয়েছিল ঝোপ জঙ্গল। যেন সত্যিই কত রাতে এই এলাকায় সাইক্লোন বয়ে গিয়েছিল। আমি বললাম, আর জমিদার বাড়ির বিপদ, জমিদারের ছেলের অসুখ, এগুলো কি সেরেছিল? আমি জানি না তাদের বিপদের অবসান হয়েছিল কিনা, তবে যখন জমিদার বাড়ি থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম অজানার উদ্দেশ্যে, তখন আগের দিনে দেখা কালো ছায়ার বদলে বিরাজ করছিল নির্মল বিশুদ্ধ বাতাস। আসলে কি জানো, এই জগতে সৃষ্টির সময় থেকে কিছু নিয়ম অলিখিতভাবেই নির্ধারিত, তার ঊর্ধ্বে কোনো শক্তিই নয়। এই প্রকৃতি, তার উপাদান, এসবের মধ্যেই লুকিয়ে আছে আসল শক্তির উৎস। সাধনার দ্বারা সেই শক্তিকে কেবল জাগ্রত করতে হয়, তাকে নিজের মধ্যে ধারণ করার আধার প্রস্তুত করতে হয়। সেটাই তো সাফল্য, সেটাই তো সিদ্ধি লাভ। আমরা অনেকক্ষণ আগেই এসেছিলাম, তাই এবার তারানাথের থেকে বিদায় নিয়ে যখন উঠলাম তখন ঘড়ির কাঁটা 9টা ছুঁয়েছে। রাস্তায় লোডশেডিংয়ের জন্য আটকে থাকা কাজ শেষের ব্যস্ততা চোখে পড়ল। কিশোরী বলল, আচ্ছা, তারানাথের এই গল্পগুলো তুমি সত্যি বলে বিশ্বাস করো? কালকে কেউ আবদ্ধ করে রাখতে পারে? সে তো প্রবাহমান, স্রোতের মতো। সত্যি মিথ্যা তো জানি না, তবে এমনটা যদি হয় তবে আমাদের জীবন কিন্তু অনেক বিপদ থেকে মুক্ত হতে পারে। কালো সময়গুলোকে কোনো জাদু মন্ত্র বলে বর্তমানের নিচে কবর দিতে পারলে জীবনটা একেবারে বদলে যেতেই পারে। আমরা বা কিশোরীর কারোরই আর কথা বলতে ইচ্ছে করল না। আমরা এগিয়ে চললাম গন্তব্যের উদ্দেশ্যে, আর অনুভব করলাম নিছক একটা আড্ডাও মনে উদাসী ভাবের ছোঁয়া দিতেই পারে।